ঢাকার মতো লক্কর ঝক্কর বাস আর কোথাও নেই, বললেন ওবায়দুল কাদের। জানাবো সরকার বিরোধী আন্দোলন, শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির। উপজেলা নির্বাচন, ৪৫ নেতাকে বিএনপির শোকজ। এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়, বলছেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার মতো লক্কর ঝক্কর বাস আর কোথাও নেই, বললেন ওবায়দুল কাদের। ঢাকা শহরে যে ধরনের লক্কর ঝক্কর ও রংচটা গাড়ি চলে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে, কিন্তু ঢাকায় লক্কর ঝক্কর ও রংচটা গাড়ি চলে, ওগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নত মানের গণপরিবহন চলে। বিআরটি এর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এই লক্কর ঝক্কর বাসগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও এখন ড্যাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি আর রাস্তায় বের হবে না, তখন জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। সড়কে শৃঙ্খলা আনতে বিআরটি অনেক কর্মসূচি আইন করে, কিন্তু রেজাল্ট কি? সড়কে দুর্ঘটনা এবং যানজট তো কমছে না। এত উন্নয়নের পরও মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহনে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কি লাভ। সরকার বিরোধী আন্দোলন, শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির। সরকার বিরোধী আন্দোলনে অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ে দল এবং অঙ্গ সহযোগী সংগঠনকে সক্রিয় করাই দলটির মূল লক্ষ্য। সেজন্য নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ সহ কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন হবে। এর মধ্যে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুনদের আনা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে সাংগঠনিক শক্তি দুর্বলতা বিশ্লেষণ করা হয়। তার ভিত্তিতে এরই মধ্যে সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে দলটি। গত ১ মার্চ ছাত্র দলের আগের কমিটি ভেঙে মূল নেতৃত্বে নতুনদের আনা হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির শূন্য পদ পূরণ এবং নিষ্ক্রিয়দের বদলে নতুন মুখ নিয়ে আসারও চিন্তা চলছে। সার্বিকভাবে সংগঠনকে গতিশীল ও মাঠের আন্দোলনের জন্য প্রস্তুত করতে এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, দেশে এখনই রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে, বিএনপি নীতি নির্ধারকরাও এমন ভাবছেন না। এজন্য জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা। সেই লক্ষ্য নিয়ে দলকে শক্তিশালী করার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠন, মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে দলীয় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে ত্যাগী নেতাদের পদায়নের চিন্তাভাবনা চলছে। এসব পদের জন্য ছাত্রদলের সাবেক কিছু নেতার নাম শোনা যাচ্ছে। এর বাইরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন কিছু মুখ আসতে পারে, সেখানেও কয়েকজন সাবেক ছাত্র যুবনেতা স্থান পেতে পারেন। সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই বছরের ৬ আগস্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সেখানে ছাত্রদলের শতাধিক সাবেক নেতা সহ অনেক নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির অনেক নেতার পদোন্নতি হয়েছে। এছাড়া নতুন করে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন। তারপরও বিভিন্ন পর্যায়ে অনেক পদ খালি রয়ে গেছে। বিএনপি সূত্র জানায়, বার্ধক্য, অসুস্থতা সহ নানা কারণে স্থায়ী কমিটির বৈঠকে এখন ৮ থেকে ১০ জনের বেশি সদস্য উপস্থিত থাকেন না। নির্বাহী কমিটির অনেকে অসুস্থ ও বয়সজনিত কারণে নিষ্ক্রিয়, অনেকে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করায় কেন্দ্রের সময় দিতে পারেন না, আবার কেউ কেউ কেন্দ্রে থাকলে এলাকার সময় দিতে পারেন না। ফলে নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ এবং এক নেতার এক পদ নীতি কার্যকর করার প্রয়োজনীয়তা বেড়েছে। দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের আগে ধারাবাহিক আন্দোলনে বিভিন্ন পর্যায়ে নেতাদের ভূমিকা মূল্যায়ন করেছে বিএনপি। সেই আন্দোলনের নিষ্ক্রিয় ও সক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। সাংগঠনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধাপে ধাপে দল পুনর্গঠন করবেন। বিভিন্ন সূত্রের কথা বলে জানা গেছে, স্থায়ী কমিটির শূন্য পদের জন্য বেশ কয়েকজন নেতা আলোচনায় আছেন। তাদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজউদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, ডক্টর AJM জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবদিন সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী। জানা গেছে, বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে পরিবর্তন আনা হতে পারে। এই পদের জন্য আলোচনা আছে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ আরও অনেকে। জনগণের সংগঠিত করতে সারা দেশে কর্মী সভা করা হচ্ছে। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলো মাঠ গোছানোর কাজ শুরু করেছে। উপজেলা নির্বাচন, ৪৫ নেতাকে বিএনপির শোকজ।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃণমূলের ৪৫ নেতাকে শোকজ করে চিঠি দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। দেওয়া চিঠিতে বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে শোকজ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। কেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৪ ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় প্রায় ৩০০ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি। তবে বহিষ্কৃত অনেক নেতা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার খবর পাওয়া গেছে। এই প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। এই কারণে এখনো পর্যন্ত কতজনকে বহিষ্কার করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নেওয়ার কারণে বিএনপি ৮২ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে। দ্বিতীয় ধাপে ৬৬ জনকে বহিষ্কার করা আর তৃতীয় ধাপে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কতজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার সঠিক সংখ্যাটি পাওয়া যায়নি। গত ৮ই মে প্রথম ধাপে নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলেও জানা গেছে। তৃতীয় ধাপের ভোটে বিএনপির অর্ধশতাধিক নেতা প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে আর ৪৫ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশপ্রাপ্ত নেতার মধ্যে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী, বাকি নেতারা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আমরা সরকারে ছিলাম না। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ প্রাথমিক যে স্বাস্থ্যসেবা পাবে সেই সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে দীর্ঘ সংগ্রামের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা দায়িত্ব নেওয়ার পর জাতির পিতা নেওয়ার পদক্ষেপ অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করি। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য সারা দেশে ১৮,০০০ কমিউনিটি ক্লিনিক স্থাপন কাজ শুরু করি। সেই সময় জাতীয় পুষ্টি কর্মসূচি শুরু করি। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি। নারী শিক্ষা বিস্তার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে ছিল আমাদের আন্তরিক প্রয়াস। তিনি আরো বলেন, জাতির পিতার নির্দেশে ৭৩ থেকে ৭৮ সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল কাউন্সিল কমিশন গঠন করেন। জাতির পিতাকে হত্যা করার পরে এদেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। এরপর সমস্ত অর্জনগুলো একে একে নষ্ট করে দেওয়া হয়। তিনি বলেন, ২০০৯ সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে আসার পর আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের ১৫টি মূলনীতি বাস্তবায়নের জাতীয় জনসংখ্যা নীতি ২০১২ প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক প্রকল্প আবারও চালু করি। বর্তমানে সারা দেশে ১৪,৫০০-এর বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সহ ৩০টি অতি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৩,০০০ ক্লিনিকে স্কিলড বার্থ অ্যাটেন্টিভ সেবা প্রদান করা হচ্ছে। শেখ হাসিনা আরো বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ৩,২৯০টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অর্থাৎ পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ২,২০০টি কেন্দ্র থেকে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। প্রসূতি সেবা প্রদানের জন্য এসব কেন্দ্র ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১০ সালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আমি ৩০,০০০ ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম। এর ধারাবাহিকতায় আগামী কয়েক বছরের মধ্যে ২০,০০০ ধাত্রী নিয়োগ করা সম্ভব হবে বলে আমি আশা করি। শেখ হাসিনা বলেন, মাতৃ স্বাস্থ্যসেবা, জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ ও শিশু শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ১৩ লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা, শপিং মল, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ১৫ বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশের শিশু মৃত্যু হার প্রতি ১,০০০-এ ২১ জন, যা ২০০৬ সালে ছিল ১,০০০-এ ৮৪ জন। একইভাবে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ২০০৬ সালে ৩৭০ জন থেকে ১৩৬ জনে হ্রাস পেয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।